সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ড্রয়িং রুমে থাকা ৮-১০টা চেয়ার ভর্তি মানুষ, সবাই মুরব্বী, আর দাঁড়িয়ে আছেন সে ৮-১০ জন পুরুষের বিবাহিতা স্ত্রীরা। সবাই চোখ বড় বড় করে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করেই যাচ্ছেন। বিষয়টা সাংঘাতিক। স্পর্শ দরজা খোলা পেয়ে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে তাই বুঝলো এতক্ষণ ধরে, কিন্তু রিমঝিম কোথায়? গলা থেকে টাইটা ঢিল দিয়েই সে ভিতরে প্রবেশ করার আগেই উপরতলার একজন মুরব্বী ওর সামনে এসে দাঁড়ালেন। এতক্ষণে তিনি স্পর্শকে দেখছিলেন। সন্ধ্যা হয়ে গেছে, স্পর্শ সবেমাত্র অফিস থেকে ফিরেছে, কিন্তু বাসার মহলের আগামাথা কিছুই বুঝছে না সে। এটা সবাই এখানে কি করছে, আর রিমঝিমি বা কোথায়? কি হলো দাদা? কি হয় নাই সেটা বলবা তুমি? এতদিন ধরে একটা মেয়েকে তুমি বিয়ে না করে তোমার সাথে একই বাসায় রাখতেছো, আর খবর আমরা আজ পেলাম। সমাজে কি নাই দুনিয়ায়? গুরুজনদের শিক্ষা দীক্ষাও পাও নাই নাকি? স্পর্শর আর বুঝতে বাকি নেই যে তিল থেকে ব্যাপারটা তাল হয়ে গেছে। সে হালকা কেশে বলল, না, আসলে বিষয়টা এরকম না। থামো তুমি। এই এরিয়ার সমস্ত মান্যগুণ্য মানুষরা থাকে, এর ভিতরে তোমরা কোথা থেকে উড়ে এসে আমরা হতে দিতে পারি না। কি শিখবে বাকিরা? মেয়েকে বিয়ে না করে তার সাথে থাকা অন্য দেশের নরমাল হলেও আমাদের দেশের নরমাল নয়। রিম কোথায়? আমাদের কথায় তোয়াক্কা না করে তুমি আবার সেই মেয়ের নাম নিচ্ছ। তোমার মা বাবার নাম্বার দাও, আমরা কথা বলছি। তোমাদের পুলিশে দেওয়ার ব্যবস্থাও আমরাই করে দিব। স্পর্শ সবাইকে সরিয়ে রিমঝিমের রুমের কাছে এসে দেখলো ও রুমের এক কোনায় বসে আছে, চোখ মুখ ভিজে একাকার। তার পাশে কয়েকজন মহিলা অগ্নিদৃষ্টিতে চেয়ে আছেন ওর দিকে, যেন কামান বন্দুক দিয়ে মারবেন। রিম? রিমঝিম মাথা তুলে স্পর্শকে দেখে কেঁদে ফেলল, কিছু বলার সাহস পেল না আর। এদিকে স্পর্শ গিয়ে যে রিমকে সামলাবে তারও কোনো কুল নেই। এবার জনসমাবেশে একটা কথা রটে গেল, আর সেটা হলো ওদের ধরে বিয়ে করিয়ে দেওয়া উচিত। রিমঝিম না চমকালেও চমকেছে স্পর্শ। সে ড্রয়িং রুমের দিকে গিয়ে বলল, এসব কি বলছেন আপনারা? আমি আজই রিমঝিমকে বাসায় পাঠিয়ে দেবো, তাও এই ডিসিশনের কথা মাথায় আনবেন না। শোনো ছেলে, এত সহজে সব কিছু হলেও এরপরে তোমার বয়সের অবিবাহিত ছেলেরা কদিন মেয়ে এনে রেখে তারপর আবার তার বাড়ি পাঠিয়ে দিবে। আজ তোমাদের উচিত শিক্ষা না দিলে ওরা নষ্ট হয়ে যাবে এসবে। এদিকে একজন তো বলেই দিল জলদি ইমামকে খবর দিতে। রিমঝিমের মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন অবস্থা। তার এখন কি করা উচিত? বিকালবেলা কলিং বেল বেজে উঠেছে। রিমঝিমের মনে হলো এটা স্পর্শ। ইচ্ছে করে মুখটা ফুলিয়ে সে গেল স্পর্শকে ঝাড়ি দিতে। তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে সে মোটেও রেগে নেই। দরজা খুলতে মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গেল রিমের। ওর সামনে জনে জনে মানুষ দাঁড়িয়ে আছে। মহিলারা তো রীতিমতো ওকে ঠেলে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে পুরো রুমগুলো ভালো মতন পোড়ো করে নেওয়া শুরু করে দিল। রিমঝিম মুখ ফুটে কিছু বলতে পারল না, কারণ তার জানা হয়ে গেছে ওরা এমন বিহেভ কেন করছে। একটা মহিলা এগিয়ে গিয়ে রিমের হাত চেপে ধরে বলল, মা বাবা এসব কি শিখিয়েছে? বিয়ের আগে একটা ছেলের সাথে থাকা লজ্জা করে না? বেহায়া মেয়ে কোথাকার। একজন আস্তে করে বলল, মনে হয় রক্ষিতা। যাতে ঠিক আছে তো তোমার, নাকি নিষিদ্ধ পল্লী থেকে এসেছো? রিমঝিম ছলছল চোখে তাকিয়ে বলল, এসব কি বলছেন আপনারা? স্পর্শ আমার রিলেটিভ হয়। রিলেটিভ হয়, স্বামী তো না। আমরা বেশ খবর পেয়েছি তোমরা বিবাহিত না, বিয়ে ছাড়া এখানে সংসার পেতেছ, একসাথে থাকছো, ঘুমাচ্ছ। কাল ভাগ্যিস আমার ছেলে রাতের বেলায় বারান্দায় এসে তোমাদের কুকর্ম দেখে ফেলেছিল, না হলে তো জানতামই না আমাদের কলোনিতে এসব হয়। ছি ছি। রিমঝিম একটা টু শব্দ করার সুযোগ পেল না। যে যা পাচ্ছে তা বলে যাচ্ছে। অপমান করতে করতে ওকে রুমের এক কোনায় বসিয়ে রেখে দিয়েছে তারা। স্পর্শ ঘুরে রুমে এসে রিমের হাত ধরে নিচ থেকে তুলে বলল, চলো, তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো আমি, তারপর যা হবার হবে। মোহাম্মদ আনোয়ার মিয়া এগিয়ে এসে পথ আটকালেন ওদের। তারপর শক্ত গলায় বললেন, যাবে, যাওয়ার হলে অবশ্যই যাবে, তবে অবিবাহিত রূপ নিয়ে নয়।
তুমি এই মেয়েকে এই মুহূর্তে বিয়ে করবে, না হলে আমরা পুলিশ ডাকবো। স্পষ্ট রিমের হাত ছেড়ে দিয়ে আনোয়ার মিয়ার মুখোমুখি হয়ে বলল। ফাইন, ডাকেন পুলিশ। ওপাশ থেকে দুটো লোক এগিয়ে এসে আনোয়ার মিয়ার কানে ফিসফিস করে বলল। পুলিশের চক্করে পড়লে কী হবে বুঝেন তো? ওদের ধরে নিয়ে যাবে, তারপর ওরা ছাড়া পেয়ে ঘুরে ফিরে বেড়াবে, তো লাভ হলো কি আমাদের? আনোয়ার মিয়া একটা চেয়ার টেনে বসলেন, তারপর সাদা দাড়িতে হাত বোলাতে বোলাতে হেসে বললেন। ডাকো পুলিশ তোমরা, সাথে মিডিয়া লোকদেরও ডাকো, ওদের চেহারা পুরো বাংলাদেশকে দেখুক। রিমঝিম চোখ বড় বড় করে ওনাদের দিকে তাকালো, তারপর স্পর্শের দিকে করুণ চোখে তাকালো সে। এরকম বদনামি হলে বেঁচে থাকায় বৃথা হয়ে যাবে। স্পর্শ বিষয়টা সুবিধার মনে হলো না। তাহলে এখন করবো, তুমি করবোটা কি? স্পর্শ জলদি করে পকেট থেকে ফোনটা বের করলো চাচাকে কল দেওয়ার জন্য। তার আগেই ওর হাত থেকে একজন ফোনটা কেড়ে নিয়ে বললেন। খবরদার, দলবল ডাকবে না, যা হবার যা করার আমরাই করব। আমি আমার চাচাকে কল করব, উনি এই দালানের মালিক। সে যাই হোক, উনি এসেও এইটাই বলবেন, আর তুমি এখন কাউকে ফোন করতে পারবে না। আর তোমরা সবাই কিসেরই বা অপেক্ষা করছো এখনো? এখনই কল দাও পুলিশকে, সাথে মিডিয়ার লোককেও। রিমঝিম কেঁদে ফেললো, জলদি করে ওড়না দিয়ে মুখটা চেপে রেখেছে সে, যাতে কান্নার আওয়াজ না বের হয়। স্পর্শ এক ধমক দিল সামনে থাকা মুরব্বীদের, তারপর কঠিন গলায় বলল। অনেক হয়েছে, এবার ডাকুন পুলিশ, ডাকুন মিডিয়া লোকদের। আনোয়ার মিয়া পাশে তাকিয়ে একজনকে ইশারা করতেই লোকটা ফোন নিয়ে কানে ধরল। রিমঝিম কান্না থামিয়ে স্পর্শের হাত ধরে বলল। না স্পর্শ, এত বড় বিপদ ডেকে আনবেন না। তাই বলে আমি তোমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করতে পারি না। এর চেয়ে সবাই জানুক, তাও অন্তত বিয়েটা হবে না। না। রিমঝিম কাঁদতে কাঁদতে স্পর্শের পায়ের কাছে বসে গেল, তারপর অস্পষ্ট স্বরে বলল। তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। স্পর্শ রিমকে ধরে তুলে নেওয়ার আগেই আনোয়ার মিয়া এক ধমক দিয়ে বলল। ব্যাস, মুরব্বীদের সামনেও এসব করছো তোমরা? নিশাত মিয়া, জলদি করে আকাশ ইমামকে ডাক দাও এখনই। স্পর্শ রিমকে টেনে রান্নাঘরে নিয়ে আসলো। রিম কান্নার জন্য কিছু বলতে পারছে না। রিম, তুমি আমাকে বিয়ে করতে চাও? রিম চোখ তুলে বলল। চাই না আমি, তবে সামনে যে বদনাম আসতে চলেছে তার চেয়ে এটাই ভালো মনে করি। আমার দোষেই আজ এত বড় একটা ডিসিশন নিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। না আমি বাসা থেকে জেদ ধরে পালিয়ে আসতাম, না আপনার কাছে এসে এইভাবে থাকতাম, না আজ এমনটা হতো। দোষ তোমার নয় রিম, দোষ আমার। আমি কাল মাতলামি না করলে আমাদের কথা কেউ জানতোই না। কি ছেলে, আর কতক্ষণ গপ্প করবা? এবার বন্ধনে আটকা পড়ো, আমরাও বাঁচি, আমাদের সমাজও বাঁচুক। একজন মহিলা হর্ন নিয়ে রান্নাঘরে ঢুকে রিমের হাত ধরে নিয়ে গেলেন। স্পর্শ বের হতে দেখলো ইমামও এসে হাজির ততক্ষণে, হাতে মোটা একটা বই। আজ মনে হয় বিয়েটা দিয়েই ছাড়বে। মহিলাটি রিমের মাথায় ঘোমটা টেনে দিয়ে বললেন। কবুল কইতে কইলে সাথে সাথে কইবা। তোমাগো উত্তর পাওয়ার আশায় এত সময় নষ্ট করতে পারবো না বাপু। এমনিতেও ঘরের কাজ ফেলায়া সমাজ বাঁচাইতে আসছি। কি মেয়ে রে বাবা তুমি, এই শিক্ষা দিল তোমার পরিবার? এবার হলো তো। ওপাশ থেকে একজন এসে বললেন। কবুল বলো। দুফোঁটা চোখের পানি ফেলে রিমঝিম কবুল বলেই দিল। স্পর্শ বলা শেষ, সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। একটা দিনে সব পাল্টে যাবে এভাবে কখনোই ভাবেনি রিম। এত কড়াকড়ি হয়ে যাবে তা জানলে সে এখানে আসতোই না। আসলে আমি ম্যাচিওর না, আমি অজ্ঞাত এসব ব্যাপারে। কিন্তু স্পর্শ, সে কি জানতো না এমন একটা পরিস্থিতিতে আমরা পড়তে পারি? আমরা তো এমন কাছাকাছি আসিনি একসাথে এতদিন থাকার পরেও। কালকে কে কি দেখলেও তার জন্য দায়ী স্পর্শ, তবে তার সম্পূর্ণ দোষও নয়। সে সজ্ঞানে তো ছিল না, আর আজ তো সে বিয়েও করতে সাফ না করে দিচ্ছিল। তার তো নেহার সাথে বিয়ে হওয়ার কথা। বাধ্য হয়ে আমাকে বিয়ে করলেন উনি। আমার সাথে সাথে তার জীবনটাও নষ্ট হয়ে গেল। এত বড় হুমকি দেবে এরা, আমরা তো ভাবতেই পারিনি। রিমঝিম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছছে, আশেপাশে তাকালো। সবাই চলে গেছে, কেউ নেই। রাত 10টা বাজে তখন। রিমঝিম নিচ থেকে উঠে দাঁড়িয়ে কিছু দ্রুত গতিতে রুম থেকে বের হতে
যেতে স্পর্শের সাথে ধাক্কা খেল। রিমঝিম কপাল মুছে স্পর্শের দিকে মলিন চোখে তাকিয়ে বলল, আপনার সাথে কিছু কথা আছে আমার। স্পর্শ নিচের দিকে চেয়ে থেকে বলল, আমারও। আপনি বলুন আগে। স্পর্শ নিজের রুমে চলে গেল কিছু না বলেই। রিমঝিম কৌতূহল নিয়ে সেও পিছু পিছু গেল। স্পর্শ অফিসের শার্ট চেঞ্জ করে বাসার টি শার্ট পরল। মুখটা কালো করে রেখেছে সে। রিমকে দেখে সামনে তাকানো অবস্থাতেই সে বলল, ভুলে যাওয়া আজ কি হয়েছিল? কেউ জানবে না তোমার বিয়ে হয়েছে আমার সাথে। তোমার জীবন এখন নষ্ট হয়নি। আমি আর তুমি ছাড়া বিষয়টা কেউ জানবে না। এই এরিয়ার লোক জানে তো কি হয়েছে। তোমাদের এরিয়ার কিংবা ঢাকার অন্য এরিয়ার মানুষটা জানে না যে তোমার আমার বিয়ে হয়েছে। আমার পরিবার জানে না, তোমার পরিবারও জানে না। সুতরাং ভুলে যাও। রিমঝিম নিচের দিকে তাকিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। সেও ঠিক এই কথাটাই বলতে এসেছিল। সবটা স্পর্শ বলে দিয়েছে, তাহলে আর কি বলবো আমি? এসব ভাবতে ভাবতেই রিম টের পেল স্পর্শ তার রুমের দরজা লাগিয়ে ফেলেছে। রিমঝিম বুঝলো স্পর্শ একটা শকের ভেতর দিয়ে আছে। আজ আর রাতে খাওয়া হবে না। দুপুরে তো বেঁধেছিলাম, সেগুলো পড়ে আছে। অফিস থেকে দেরি করে আসলেন উনি। দুপুরে খেয়েছেন কিনা কে জানে। একবার কি ডাকবো? দরজা তো লাগিয়ে ফেলেছে, আবার যদি রেখেছে। অনেক ভেবে রাত 11টার দিকে রিমঝিম খাবারের প্লেট নিয়ে স্পর্শের দরজার কাছে এসে নক করলো। ওপাশ থেকে সাথে সাথে স্পর্শর জবাব আসলো। তার মানে এখনো ঘুমায়নি। স্পর্শ বলল, কি হয়েছে? খাবার এনেছি, খেয়ে নিন। দুপুরে তো মনে হয় কিছুই খাননি। খিদে নেই আমার। মাত্র বললেন সব ভুলে যেতে, তাহলে আপনি সেসব মনে রেখে খাওয়ার সাথে রাগ করছেন কেন? ভুলে গেছি আমি। জাস্ট মুডটা খারাপ। খিদে নেই, বরং তুমি খেয়ে নাও। রিমঝিম আর কিছু বলল না, নিজের রুমে চলে আসলো। যেটা আজ হয়েছে তাতে কারো গলা দিয়ে খাবার নামবে না। বিয়ে এমন একটা কিছু, এটা ভুলতে চাইলেও ভোলা সম্ভব না। আমার মনে তো সুই সুতো দিয়ে মনে হচ্ছে গেঁথে দিয়েছে কেউ। না না, ভুলতেই হবে আমাকে। এই বিয়েটাকে স্বীকৃতি দেওয়া যাবে না কোনো মতেই না। বালিশে মাথা রেখে রিমঝিম বাইরের অন্ধকার আকাশ দেখছে। আজ আর চাঁদ ওঠেনি, উঠলে হয়তো ভাল লাগতো। এখন সব আধার দেখে আরো মন খারাপ হচ্ছে, ঘুমও আসছে না। পরদিন ভোরবেলায় স্পর্শ ঘুম থেকে উঠেই নামাজ পড়ার আগে রিমঝিমের রুমের কাছে এসে দাঁড়ালো। কাল রাতে 1 মিনিটের জন্য সে ঘুমায়নি। রিমঝিম ঘুমিয়েছে। কম্বলের জন্য মুখটা দেখা যাচ্ছে না। হাতটা ফ্লোরের উপরে এসে গেছে দেখছি। স্পর্শ এগিয়ে এসে নিচে বসলো। রিমকে সে এভাবে চায়নি কোনোদিনও। বিয়ের কথা তো সে কখনোই ভাবতো না। এভাবে বিয়েটা সম্পূর্ণ হবে তা তার ভাবনার বাইরে ছিল। বিয়ের মতন একটা পবিত্র বন্ধনে আটকে পড়েও আমাদের মাঝে এত এত দূরত্ব। এই বিয়ে আমি মানলেও রিমঝিম কখনোই মানবে না। আর ওর পরিবার, আমার মা তো জীবনেও মানবে না। তাহলে কেন আমাদের দুজনেরই এই বন্ধনে আবদ্ধ হতে হলো? কি আছে কপালে যেখানে আমাদের বিয়ের কোনো মূল্য নেই? সেখানে এত ঘটা করে বিয়েটা হলোই বা কেন? স্পর্শ উঠে নিজের রুমে চলে আসলো। কিছুই ভালো লাগছে না, সবকিছু গুলিয়ে আসছে। রিমঝিম ঘুম থেকে উঠে চুপচাপ রান্নাঘরে আসলো। তারপর কাজে লেগে পড়লো সে। এখনো 8টা বাজতে অনেক দেরি, কিন্তু তাও স্পর্শ বেশি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেল অফিসে যাবে বলে। কারণ যতই সে বাসায় থাকবে ততই রিমঝিমের মুখোমুখি হতে হবে তাকে, আর নানান চিন্তা এসে ঘুরপাক খাবে। হাতে ঘড়ি লাগাতে লাগাতেই স্পর্শ চলে যাচ্ছিল। রিমঝিম ওকে চলে যেতে দেখে হাতে রুটি বেলার বেলুন নিয়ে দৌড় দিয়ে এসে বলল, কই যাচ্ছেন এ সময়? স্পর্শ রিমের দিকে না তাকিয়ে দরজা খুলতে খুলতে বলল, আজ অফিসে জলদি যেতে বলেছে বস। তাই বলি এ সময়ে? 6টা বাজে সবে। স্পর্শ তাও বেরিয়ে গেল। রিম দরজা খুলে বেরিয়ে একটু এগিয়ে এসে বলল, কাল রাত থেকে আমিও কিচ্ছু খাইনি, এভাবে খাবারের উপর রাগ দেখাচ্ছেন কেন? ভেবেছিলাম একসাথেই খাবো। কথাগুলো শুনে স্পর্শ আবার ফেরত এসে নিজের রুমে ঢুকে গেল। রিমের সাথে কোনো কথা বলল না সে। রিমঝিম দরজা লাগিয়ে আবারও নিজের কাজে ফেরত আসলো। রুটি ছেঁকতে ছেঁকতে হঠাৎ রিম হাতটা খালি তাওয়াতে দিয়ে দিল, আর এক চিৎকার দিয়ে হাত সরিয়ে ফেললো সে। স্পর্শ বারান্দায় ছিল। হালকা আওয়াজ কানে আসতেই সে রুম থেকে বেরিয়ে রান্নাঘর পর্যন্ত এসে দেখলো রিম রুটি ছেঁকছে। তাই আর কিছু না বলে সে চলে গেল। আবার রিমঝিম নাস্তা বানানো শেষ করে ড্রয়িং রুমে এনে এনে রাখতে রাখতে স্পর্শকে ডাক দিল একবার। স্পর্শ নিচের দিকে তাকিয়ে এসে বলল,
খেতে রিমঝিমের খুব রাগ হলো, কারণ স্পর্শ আগের মতো বিহেভ করছে না তার সাথে। কি আজব, রিমঝিম না খেয়ে নিজের রুমে চলে গেছে, অথচ স্পর্শ তাও কিছু বলছে না। সে তাও খাওয়া শেষ করে অফিসের ব্যাগ হাতে নিয়ে যেতে যেতে বলল, দরজা লাগাও, আমি যাচ্ছি। রিমঝিমের রাগ তো শেষ সীমানায়। সে খাবার ঢেলে রেখে দিয়েছে, কিছু খাবে না। লোকটার কাছে আমার মূল্য দিন দিন কমেই যাচ্ছে। কাল রাত থেকে কিচ্ছু খাইনি, একবার আমাকে খেতেও ডাকলো না। বিয়ে করেছেন আমাকে, আমার প্রতি কি তার কোনো দায়িত্ব নেই? অবশ্য আমিও বেকুব, বিয়েটা তো আমরা দুজনেই এখন মানছি না, তাহলে আমি দায়িত্বের কথা আনছি কি জন্য? থাক, কোনো দায়িত্ব নেই তার। আমিও খাবো না। আগে যে কাজ করতো বিয়ে হয়, এখন সেটাও করছেন না আর। ঠিক বিকেলবেলা স্পর্শ অফিসের কাজ শেষ হলো, কিন্তু তাও সে বাসায় ফিরতে ইচ্ছা করে লেট করছে। অফিসের গাড়ি করে না এসে হেঁটে আসছে যাতে দেরি হয়। তারপর চাচার বাসায় ডিনার শেষ করলো। দেরির উপরে দেরি, রাত 9টা। স্পর্শ বাসায় ফিরেছে, সবগুলো রুম অন্ধকার। আন্দাজে হেঁটে হেঁটে স্পর্শ তার রুমে গিয়ে লাইট জ্বালালো। চুপচাপ ফ্রেশ হয়ে নিয়ে সে বিছানায় বসলো। একবার রিমের কথা মনে পড়ছে বারবার। একবার কি দেখে আসবো? আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কেন? স্পর্শ রুম থেকে বেরিয়ে রিমকে দেখতে আসলো। লাইটটা অফ, অন্ধকারে কিছুই দেখছে না। স্পর্শ তাই লাইট জ্বালালো। রিম ঘুমিয়ে আছে। স্পর্শ একটু এগিয়ে এসে রিমকে দেখে আবারও চলে যেতেই নিতেই ওপাশ থেকে রিমের ডাক শোনা গেল। স্পর্শ ওর দিকে তাকানোর শক্তি পাচ্ছে না বলে না তাকিয়ে বলল, কি আমাকে এত কষ্ট দিতে ভাল লাগে আপনার? কষ্ট? কিসের কষ্ট? আমি তোমার থেকে দূরে থাকছি শুধুমাত্র আমাদের মাঝে যেন স্বামী স্ত্রীর সম্পর্কে টান না চলে আসে, তাই। বিয়ের আগে তো এমন ছিলেন না, আর আপনি তো আমাকে বলেছেন সব ভুলে যেতে। তাহলে সব ভুলে গিয়ে আপনি কেন আমার সাথে আগের মতো বিহেভ করছেন না? আমি তো ভুলের চেষ্টা করে নর্মাল বিহেভ করে যাচ্ছি, আর আপনি কি না? ব্যাস রহিম,